প্রিলি থেকে কোর্স করেছিলে নাকি? প্রিলি থেকে। তো বলে যে পরীক্ষা প্রস্তুতিতে তোমার কেন মনে হয়েছে যে এখানে কোর্সটা করলে ঠিকঠাক হবে? অ্যাকচুয়ালি মেনের কোনো আমার ধারণা ছিল না, একটু কাছে নিও। মেনের পরীক্ষা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আগেরবার যখন দেখেছিলাম দাদাদের, আগেরবার যারা সিলেকশন পেয়েছে, তো পরীক্ষা প্রস্তুতি হিউজ সাকসেস ছিল। আর এখানকার সাজেশান অনেকদিন ধরে ফলো করতাম ইউটিউব চ্যানেল, সাজেশান, তারপরে মক টেস্টগুলো, যেগুলো আমাকে খুব মানে মোটিভেট করেছিল একটু। আর যে মক টেস্টগুলো নেওয়া হতো, খাতা চেক বা অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে মেলানো বা পরের ক্লাসে অনলাইনে পরের ক্লাসে মেলানো, যেগুলো খুব হেল্পফুল হয়েছিল আমার। পিলিতে মোটামুটি, যেহেতু আমি ডাব্লিউবিসি প্রিপারেশন করতাম তখন, তো পিলিটা মোটামুটি কনফার্মই ছিল যে ক্লিয়ার হবে। আর এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্পটে আমি পিলি কোয়ালিফাই করতে পারিনি, একদম বাস্তব কথা। ফার্স্ট অ্যাটেম্পটে আমার পিলি কোয়ালিফাই হয়নি। সেকেন্ড অ্যাটেম্পটে আমি মানে ডাব্লিউবিসির জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আর পিলি জানতাম কনফার্ম কোয়ালিফাই হবে, তারপরে দাদার সাথে যোগাযোগ করে পরীক্ষা প্রস্তুতি মেনের জন্য ভর্তি হই। সবাইকে একটা বলে যে যারা প্রথম ভাবছে, মানে একদম যারা জানে না, ঠিক আছে, যাদের কোনো আইডিয়াই নেই প্রিপারেশন সম্পর্কে, মানে তারা শুরুটা করবে কি করে? তাদের আমার মনে হয় সবার আগে এই এক্সামটা সম্পর্কে জানা উচিত, যে ডাব্লিউপিএসআই হোক বা কনস্টেবল হোক বা ওএলএস, যে পরীক্ষায় হোক, এক্সামটা সিলেবাসটা তারা ঠিকমতো ওটাকে কোপ আপ করতে পারছে কিনা, ওটা নিতে পারছে কিনা, যে ওরা ওটাতে সুইটেবল কিনা ক্যান্ডিডেট ওটা। এবার স্বপ্ন তো সবার থেকে এসআই হবো বা ডাব্লিউবিসিএস অফিসার হবো, তো সেইটা যদি তারা মনে করে যে খেটে সেটা পারবো করতে, তো সবার পক্ষে এটা পসিবল। আমি যেহেতু করেছি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল ল ব্যাকগ্রাউন্ড, আমি 2018 থেকে 20 অব্দি প্র্যাকটিস করেছি, তারপর আমি ওটা পুরো কুইট করে আমি কম্পিটিটিভ ফিল্ডে এসেছি। তো তার মানে প্রথমে তুমি এটা বলতে চাইছো যে ক্যাপাবিলিটি অনুযায়ী, মানে হয়তো ব্যাপারটা হচ্ছে আমি যদি আজকে হঠাৎ মনে করি যে আমার ডাক্তারি পছন্দ, মানে আমি তো সেই লাইনে নেই বা সেই লাইনে পারবো না, মানে আমার যোগ্যতা অনুযায়ী সিলেকশন করে নেওয়া উচিত যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কিনা, তাহলে প্রিপারেশন করবো। বা এমন হতে পারে যদি কারোর মধ্যে একটা অদম্য জেদ থাকে, হয়তো বেসিকটা ক্লিয়ার নেই, তবুও কি হচ্ছে একটা রিক্রুটমেন্ট বেরোতে বা কমপ্লিট হতে প্রায় 2 থেকে 3 বছর লাগে। তো সে এখন থেকে যদি প্রিপারেশন করে, সামনে যদি 2-3 মাসের মধ্যেও যদি বের হয় নোটিফিকেশন, তাহলে ধরো প্রিলি প্রিপারেশনের জন্য 6-7 মাস পেয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে কারোর মধ্যে যদি বেসিকটা অতটা ক্লিয়ার না থাকে, তাহলে আগে থেকে শুরু করতে হবে। একদম আগে থেকে শুরু করতে, একদম নোটিফিকেশন বেরোলো, তারপরে আমি প্রিপারেশন নিলাম প্রিলির জন্য, বা প্রিলির ডেট বেরোচ্ছে 2 মাস পর আমার পরীক্ষা, সেটা একটু টাফ হয়ে যাবে এখনকার। আচ্ছা, অনেকে একটা জিনিস বলে, ধরো ডেসক্রিপটিভ বা জিকেটা কি করে বলো তো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে, প্রচুর কোশ্চেন ফলো করে, মানে ওটা চ্যাপ্টার ওয়াইজ করে না। তো তোমার কি মনে হয়, চ্যাপ্টার ওয়াইজই করা উচিত নাকি এইভাবে এলোপাথারি করা উচিত? এবার ডেসক্রিপটিভ বলি, ডেসক্রিপটিভে কতগুলো কোর সাবজেক্ট থাকে, এবার সেটা হয়তো প্রিভিয়াস ইয়ারে পরে বছর মিলবে, তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা তো কয়েকটা টপিকের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটাই এনভায়রনমেন্ট থেকে আমরা একটা টপিক করলাম, বা অ্যাক্সিডেন্ট থেকে একটা টপিক করলাম, তাহলে একটা টপিক করলাম অনেকগুলো পেয়ে যাচ্ছে একসাথে। তো পার্টিকুলারলি কোনো একটা ইয়ার ফলো করে, বা 2018-19 যে রিক্রুটমেন্ট হয়েছে সেই ইয়ারে ফলো করলে আমরা কতগুলো কোশ্চেন পাচ্ছি, কিন্তু সাবজেক্টিভ ওয়াইজ করলে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারছি। তুমি কি 2020 যারা নোটিফিকেশন বেরিয়েছিল তখন থেকে শুরু করেছিলে নাকি তার আগে থেকে? হ্যাঁ, তখন থেকে শুরু করেছি। তখন থেকে। তার মানে আমি একটা জিনিস বলি, যে সাজেশন সবাইকেই দেই, যে যার যেমনই প্রিপারেশন হয়ে থাকুক না কেন, সে যখন শুরু করছো প্রথম 6 মাস আগে চ্যাপ্টার ওয়াইজটা কমপ্লিট করুক একবার, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করুক। এবার যদি দেখা যায় যে কোনো এক জায়গায় কোশ্চেন ভুল হচ্ছে বা সিলি মিস্টেক হচ্ছে, বা দুটো অপশনের মধ্যে তার গন্ডগোল লাগছে, প্রিলির ক্ষেত্রে বলছি, তখন সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে রেকটিফাই করে, মানে যেটা ঘাটতি আছে সেটা আবার ক্লিয়ার করুক। তাই একটা স্ট্যান্ডার্ড বুক থেকে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত, তারপরে মক টেস্ট আছে যে কোনো একটা ইনস্টিটিউট, দাদার ইনস্টিটিউট থেকে বা যে কোনো একটা ইনস্টিটিউট থেকে মক টেস্ট প্র্যাকটিস করলে আরো বেটার। আর অনেকে যারা হয় যেমন মেনের প্রিপারেশন প্রিলি হয়ে যাওয়ার পর থেকে নাই, এই সম্পর্কে তোমার কি অভিমত? হ্যাঁ, মেনের মানে প্রিলি পরীক্ষা হয়ে যায় তারপর থেকে মেন শুরু করে। এবার তাদের অনেক ক্ষেত্রে কি সমস্যা হয়, পরবর্তীকালে যখন যেহেতু এসআই বলা আছে ডেসক্রিপটিভ প্যাটার্ন, তো ডেসক্রিপটিভ সেই ব্যাপারটা কোপ আপ করতে অনেক অসুবিধা হয়। যে আমরা এমসিকিউ পড়ে আসছি এতদিন, প্রিলিতে এমসিকিউ, তো তারা অ্যান্সার লিখতে অ্যান্সারটা ঠিকঠাক গোছাতে পারে না, যে প্রবলেমটা আমিও ফেস করেছি প্রচুর। কারণ আমি সাবজেক্টিভ পড়েছিলাম কিন্তু অ্যান্সারগুলো গুছিয়ে লিখতে পারতাম না। তো পরীক্ষা প্রস্তুতির নোট দেখে আমি প্রচুর হেল্প পেয়েছি। আর পরবর্তীকালে সাবজেক্টিভ পড়েছি কিন্তু পরীক্ষা প্রস্তুতির নোটটার উপরে বেশি রিলাই করেছিলাম, অনেক বেশি। আরেকটা জিনিস যে তোমার মানে 2020 সালের যেটা দেখেছিলে করোনার সময় যেটা হয়েছিল, সেইখানে পর্যন্ত কিন্তু বড় প্রশ্ন ছিল। তো শর্ট কোশ্চেনও আসতে পারে, মানে 1 লাইনার টাইপের বা 2 নম্বরের আসতে পারে, এইরকমটা বলেছিলাম তো, মানে বলেছিলাম। এবং কিন্তু তাও আমি 2 রকম ভাবেই নোটটা তৈরি করতাম, কারণ কোনো ভরসা নেই, হয়তো চেঞ্জ হতেও পারে। আবার পরবর্তীকালেও কিন্তু একটা জিনিস বলছি, যারা প্রিপারেশন নিচ্ছ, যে 2 নম্বরের বা 1 লাইনার কোশ্চেন হয়ে আসছে বলে ট্রেন্ড যে পরবর্তীকালে তাই হবে, সেটা কিন্তু নাও হতে পারে। বা হয়তো তাহলে একদম ফুল মানে পুরো 10 নম্বরের না হলেও কেটে কেটে দিল, 2 নম্বর, 2.5 নম্বর বা 3 নম্বর এরকম করে দিলে, সেটাও কিন্তু হতে পারে।
আর তবে আরেকটা জিনিসও দেখেছি যে এসআই হওয়ার জন্য কিন্তু আহামরি ডব্লিউবিসিএস এর মতোও কিন্তু অতটা যে খুব হাইফাই হতে হবে তাও না হলেও চলবে। কারণ আমার মনে আছে এখনো পর্যন্ত নদিয়ারই একটা ছেলে, ও প্রাইমারি টিচার ছিল, ঠিক আছে। তো আমাকে হঠাৎ একদিন যে পিডি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমার সাথে কন্ট্যাক্ট করলো। ও বুঝলে 1 মাস ক্লাস করলো, হ্যাঁ, দিয়ে কিন্তু আবার কিন্তু বন্ধ করে দিল, বলছে আমি প্রাইমারিতে আছি, ঠিকই আছি। কিন্তু পরবর্তীকালে কেন জানি না ওর আবার মনে হয়েছে যে ওকে হয়তো কে বলেছে পাপি প্রাইমারি টিচার বা এরকম কিছু, তো ওর মনের মধ্যে হয়েছে যে না আমি একটা পুলিশ বা হায়ার মানে উচ্চ র্যাঙ্কে যাবো, এরকম ওর মনে মধ্যে একটা জেদ চেপে গেছে। তো ও কিন্তু প্রিলি পরীক্ষা নিজে পাস করেছিল, মেন পরীক্ষায় কোনো প্রিপারেশন নেয়নি, জাস্ট পরীক্ষার আগে আমার কাছে 5-6টা মক টেস্ট দিয়েছিল এবং ওতে কিন্তু ক্র্যাক করে গেছিল। পরে যেটা আমি বুঝলাম একটা জিনিস, যার মধ্যে মাধ্যমিক পর্যন্ত বেসিক নলেজ ক্লিয়ার আছে, বেসিক নলেজটা যার ক্লিয়ার আছে তার কিন্তু খুব পড়ার দরকার নেই, তাকে কিন্তু খুব পড়ার দরকার নেই। কারণ ইংলিশ মানে ডেসক্রিপটিভ এখানে যেরকমটা আসে খুবই সহজ সরলই আসে। মানে তুমি যদি ঠিকঠাক টেন্সের ফরম্যাটটা জানো বা পার্টস অফ স্পিচের ফরম্যাটটা জানো, জাস্ট সেন্টেন্সটা লিখলেই হবে। যেটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা মিসলেনিয়াস এর ক্ষেত্রে আরো অনেক স্ট্যান্ডার্ড থাকে বা ওখানে আরো কঠিন করে দেখা হয়। তাই যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের তো কোনো টেনশনই নেই, আর যাদের বেসিকটা নিয়ে একটু সমস্যা আছে তারা যদি এখন থেকে শুরু করে তাহলে কোনো চিন্তা নেই। আরেকটা জিনিস, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের ব্যাপার আমার যেটা মনে হয়েছে যে ভীষণ ভাইটাল পয়েন্ট। তার কারণটা হচ্ছে দেখো যে কেউ একজন 12-13 পাচ্ছে 30-এর মধ্যে, আর কেউ একজন 24-25 পাচ্ছে, তাহলে এই জায়গাতে 12 থেকে 13 নম্বরের ডিফারেন্স হচ্ছে। তুমি কত পেয়েছো ইন্টারভিউ? আমি নিজেই 12-13 পেয়েছি। হ্যাঁ, 12.8। 12.8 পেয়েছো, মানে তোমার কি মনে হয়েছে যে ঠিক দিয়েছে নাকি তোমার এটাই? আমি ইন্টারভিউ চোখ করেছিলাম, আমার সাবজেক্টে কিছু চোখ ছিল, আমার সাবজেক্ট যেখানে আমার মানে আমি ক্রিমিনাল লটা খুব ভালো করে, যেহেতু আমার ল সাবজেক্ট ছিল, ক্রিমিনাল লটা খুব ভালো করে রেডি করে গেছিলাম। তো বোর্ডে একজন মেম্বার ছিলেন, উনি আইপিএস মানে ইকোনমিক্সের পিএইচডি ছিলেন আই থিঙ্ক। তো উনি কোম্পানি ল, ল্যান্ড লর উপর আমার একটু বেশি প্রেশার দিয়েছিলেন, তো সেইগুলো আমি চোখ করে গেছিলাম ওখানে, আমার মনে হয়েছে। তবে ইংলিশে আমাকে কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, এমনি অন্য কোনো তোমাকে বলেনি যে তোমার কনফিডেন্স লো বা জেস্টার ক্লাসের খারাপ এরকম কিছু বলেনি? তবু বলছে যে সাবজেক্ট না পারার জন্য? আমার মনে হয়েছে ব্যক্তিগত। আমার এটা একটা জিনিস দেখো যে কেউ ইতিহাস ভূগোলের হয়তো অনার্স করেছে, সেখানে না পারলে অতটা কিছু হয়তো হয় না, কিন্তু তুমি যেহেতু পুলিশ লাইনে যাচ্ছ, আইনের দিকে যাচ্ছ, আবার আইন নিয়ে পড়াশোনা করেছো, আমার মনে হয় সেই জন্য ক্রিমিনালটা খুব ভালো করে রেডি করেছিলাম, বাট সিভিল থেকে যখন সেটা হয়তো করেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এসআই তো দুজনে শুনলাম, ওয়্যারলেস অপারেটর কে একজন সন্দীপ বলো একটু। প্রথমতই স্যার ধন্যবাদ আপনাকে। আর